এশিয়ার আকাশে ট্রাম্পের ছায়া, ট্রাম্পের নতুন বাণিজ্য যুদ্ধ শুরু, তুরস্কের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কাঁপল বিশ্ব, রিগেনের ভূত ফিরে এলেন ট্রাম্প। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীর দা, আমাদের বিশ্ব সংযোগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ কাজল ভাই। যেহেতু আমরা আমাদের মূল প্রোগ্রামটাই হচ্ছে দর্শকদের নিয়ে, আমরা দর্শকদের কিছু কমেন্ট পড়ে তারপর মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। রেজাউর রহমান নামে আমাদের এক দর্শক লিখছেন, স্বৈরাচার ফেরত চায়, স্টেবল দেশ ফেরত চায়, বাটপার চায় না। উনি ওনার এটা ইন্টারন্যাশনাল যত আপনার মধ্যপ্রাচ্যের যাদের স্বৈরাচারের, যেমন সাদ্দাম হোসেন রেজিম, তারপর গাদ্দাফি, এগুলো নিয়ে আসলে উনি কথা বলছেন। জগদীশ চক্রবর্তী নামে আমাদের আরেক দর্শক লিখছেন, as the news goes, Google is going to invest $15 billion in India for exploration of its network. Reality can be guessed from this in case of India traffic tariff etc scheme blaze. কিন্তু গুগলে অ্যানালাইটিক করে বলতেছে যে $15 বিলিয়ন ইন্ডিয়া খরচ করে ওই যে নতুন ট্যারিফের যে একটা সমস্যা তাদের দেখা যায়, তার উপরে তারা কথা বলছেন উনি। আরেকজন দর্শক লিখছেন, চায়না ইজ নট বুদ্ধাবাদ। চায়না আসলে আপনার কোন ইতে চলে বলেন তো দাদা একটু দর্শক? আমার কাছে চায়নাকে যে টোটালি হচ্ছে তার যে মানে আমরা তো কমিউনিজমের একটা ইয়ে দেখি, সেটা তো চলেই, মানে বুদ্ধিজমের আসলে যেটা মূল ধারা, সেটাতে হয়তো বৌদ্ধ দেশ, বৌদ্ধ প্রধান দেশ, ওটা এক জিনিস, চায়নার রাজনীতি এবং পররাষ্ট্রনীতি সেটা আরেক জিনিস। দুটা আসলে তারা কখনো এক জায়গায় করে। আমি আসলে ইন্টারন্যাশনালি আসলে যারা আসলে খুব অ্যাডভান্স কান্ট্রি, তাদেরকে আসলে আমরা দেখি যে আসলে ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে আসলে তারা এক ধরনের দূরত্ব রেখেই চলে। আচ্ছা, এমডি দেলার হোসেন লিখছেন, চায়নার কাছে ধরা খাবে ট্রাম্প। এই যে আপনার বৃহস্পতিবার একটা বৈঠক হওয়ার কথা, সাইডলাইন বৈঠক, অফিসিয়াল না, তো ওইটা নিয়ে অনেক আশাবাদী ট্রাম্প। আচ্ছা, আমরা যেহেতু ট্রাম্পের নাম বারবার আসছি বিভিন্ন জায়গায়, আমি সবসময় একটা কথা বলি, আপনারা বা আপনি যে কেউ ট্রাম্পকে অপছন্দ করতে পারে, কিন্তু তাকে ইগনোর করা যাবে না। আরও 4-4 বছর, আরও 3 বছর তার বিভিন্ন কর্মকাণ্ড আমাদের দেখতে হবে। না, ওনার কিছু অ্যাক্টিভিটিস আছে, একজন যে নেই সেটাই তো বল। কারণ হচ্ছে আমি সবসময় একটা কথা বলি যে যুদ্ধগুলো থামানোর শো অফ, বিশ্বে তো আরো অনেক বড় বড় নেতা আছে, পরমাণু শক্তি তো চীনে শি জিনপিং আছে, তারপরে আপনার ভারতকে ছোট করে দেখার কোনো মানে হয় না। ইউরোপিয়ান ইউনিয়নে বড় বড় জার্মানি রয়েছে, ইউকে রয়েছে, ফ্রান্সের ম্যাক্রো রয়েছে, তারা তো এগিয়ে আসেন এভাবে। আপনি যেটা আমাদের সাম্প্রতিক যেটা মধ্যপ্রাচ্যে শান্তি যে চুক্তি যেটা দেখলাম, সেটার মধ্যে কিন্তু ট্রাম্পের একটা বিশাল, দেরিতে হলেও একটা ভূমিকা আছে, অস্বীকার করার আসলে কোনো উপায় নেই। হ্যাঁ, এটা কিন্তু আছে তার। এখন হয়তো বিভিন্ন রাজনৈতিক হিসেব, কূটনৈতিক হিসেব আছে, সে কারণে হয়তো দেরি হয়, বাট উনার একটা ইয়ে থাকে, মানে ভূমিকা থাকে যা দেখছে এখানে। এখন মানে এটা একটা বিষয় দাঁড়িয়ে গেছে যে যেখানে যুদ্ধ ওখানে ট্রাম্পের একটা উপস্থিতি আসলে লক্ষ্য করা যায়। সেটাই। আর এখন উনি এশিয়া সফরে আছেন, আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার জন্য মালয়েশিয়ায়। এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে ওনার বৈঠক হওয়ার কথা। এরই মাঝে মোদি যায়নি, কারণ হচ্ছে মোদি এখন ট্রাম্পের কে ফেস করতে যাচ্ছে না যে কোনো কারণে। ওদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছেন। এখানে অনেক কথাবার্তা হয়েছে। ট্রাম্প আপনার নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করেছেন, দেখা করতে পারেন। এবং বৃহস্পতিবার আমি যেটা বললাম যে সবচেয়ে বড় যেটা চীনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ করবেন বলে তিনিও বলেছেন আলাপটা অনেক দীর্ঘ হতে পারে। এই যে ট্রাম্পের এশিয়া সফর শুরু হলো, এটা কি শান্তির হবে নাকি শুল্ক আবার একটা পর্যায়ে যে শুল্ক বাড়াবাড়ি খেলায় চলে যাবে? একটু দর্শকদের একটু আপনি বলতে। আসলে ট্রাম্পের এই সফরটা তার এই টার্মে দ্বিতীয় দফায় তার প্রথম বিষয়টা আসলে এমন সময় শুরু হচ্ছে যখন এই অঞ্চলে, এই আমাদের এশিয়া, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা চীন সাগর কেন্দ্রিক আপনার একটি নতুন বলয়, রাজনৈতিক বলয় তৈরি হচ্ছে। যেখানে বাহির থেকে আমরা রাশিয়াকে দেখছি, ভিতর থেকে আবার ভারতও আছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প এশিয়া সফরে আসলেন। এখন এশিয়া সফরে আসার পেছনে অবশ্যই আপনি বলতে পারেন আসিয়ান সম্মেলনে তার একটা ভূমিকা থাকবে, এটা যে কোনো রাষ্ট্রপতি হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে তিনি আসতে পারেন। কিন্তু ঝামেলাটা হয়ে গেছে এখানে
এই মিটিং কেন্দ্র করে দুইটি বৈঠকের তো আশা আছে, এবং একটি বৈঠক অবশ্যই হবেই সাইডলাইনে, সেটা হচ্ছে চীনের প্রেসিডেন্টের সাথে। ট্রাম্পের এই বিষয়টা হচ্ছে, ট্রাম্প কিন্তু যে কোনো অবস্থায় যে কোনো কিছুকে আপনি হট পজিশনে নিয়ে যায়, মানে উত্তপ্ত অবস্থায় নিয়ে যায়, এবং আসার আগেই কিন্তু মোটামুটি ওনার সোশ্যাল মিডিয়া, ওনার যেটা আছে সোশ্যাল মিডিয়া, সেটার মধ্যে উনি কিন্তু ওনার বলে দিয়েছেন যে উনি যাচ্ছেন, এবং ওনার একটা ঢোল বাজানোর যে বিষয়টা সেটা আছে। এখন বিষয় হচ্ছে এই কেন আপনার চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্টের এই বৈঠকটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি এখানে মারাত্মক শুল্ক একটা প্রভাব। এই শুল্কটা কিন্তু চীন এবং আসলে ইউএস এর মধ্যে মানে কি বলে সীমাবদ্ধ নাই। এই শুল্কটা আসলে এই দুইটা দেশের একজনকে যে শুল্ক আরোপের বিষয়টা, পাল্টাপাল্টি শুল্ক আরোপ হচ্ছে কিন্তু এখানে, শুধু যে চীনও দিচ্ছে। এই পাল্টাপাল্টি শুল্কের মাঝখানে পরে কিন্তু বিশ্ব অর্থনীতির একটি বড় ধরনের একটি পরিবর্তন থাকছে এবং পরিবর্তন প্রভাব পড়ছে। এখন ট্রাম্প অলরেডি বলে দিয়েছেন যে যদি নতুন বাণিজ্য চুক্তিতে চীন না আসে, তাহলে কিন্তু আপনার কিন্তু নতুন করে তার যে আরো শুল্ক বাড়ানো, মানে একটা থ্রেট অলরেডি দিয়ে দিয়েছে। এখন এই থ্রেটটা চীনের প্রেসিডেন্ট যেহেতু মিটিংয়ে বসার আগেই থ্রেটটা এবং মেসেজটা ওনার কাছে চলে গেছে, এখন দেখার বিষয় যে ওই চীনের প্রেসিডেন্ট বা চীনের পক্ষ থেকে এখানে কি পাল্টা প্রতিক্রিয়া আসে। এখন বিষয়টা হচ্ছে আসলে একটা আধ ঘন্টা 45 মিনিটের মিটিংয়ে আসলে এই ধরনের কোনো কিছু সিদ্ধান্ত চট করে নেওয়াটা সম্ভব না, দুই দেশেরই প্রিপারেশন লাগে। অলরেডি আমার কাছে কেন জানি মনে হচ্ছে তাদের একটি কূটনৈতিক পর্যায়ে দ্বিপাক্ষিক একটা বৈঠক চলছে, এবং এটা চলে, স্বাভাবিক চলাটাই স্বাভাবিক, এবং পরবর্তীতে কিন্তু আরও চলবে। কিন্তু মিটিংটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ আমরা সাধারণত দেখি চীনের প্রেসিডেন্টকে একটি ভাবগম্ভীর্য প্রয়োজন থাকে, উনি কথা বেশি বলেন না, উনি এবং খুব যা বলেন সেটা কিন্তু খুব মার্জিনাল এবং খুব ইয়ের মধ্যে বলেন। তো এই ট্রাম্প যেখানে একটার পর একটা থ্রেট দিয়ে যাচ্ছেন, একটার পর হুমকি দিয়ে যাচ্ছেন, সেখানে চীনের প্রেসিডেন্ট আসলে কোন ভূমিকা নেন, কোন পথে এগুন, এবং উনি এই ডিপ্লোমেসিটা আসলে উনি কোন দিকে নিয়ে যান, সেটা এখন আসলে দেখার বিষয়। মানে মিটিংয়ের মূল ফোকাসটা থাকবে চীন আসলে কিভাবে ইয়েটা দিচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা চীনের কোনো উত্তর পাইনি, মানে চীন কিন্তু এই শুল্ক আরোপ নিয়ে এই বৈঠকে কি আলোচনা হতে পারে, কি হতে পারে না হতে পারে, কোনো ধরনের মানে একদম আমরা যেটা রাষ্ট্রীয় যে কাঠামো থেকে যে আনসারটা পাই, যে প্রতি উত্তরটা পাই, সেই উত্তরটা কিন্তু এখনো চীন দেয়নি। এখন সেই জন্যই এই মিটিংটা ট্রাম্পের ভাষ্য পাওয়া যাচ্ছে, চীনের কোনো ভাষ্য নেই। এই জন্য জিনিসটা আসলে হয়ে গেল এক ধরনের, মানে চীন কি করে এটা এখন দেখার অপেক্ষায়। চীন নিজেকে আসলে খুব নীরবে, খুব চুপি স্বরে এবং খুব একদম কাউকে বুঝতেই দেয়নি, সেটা নিজেকে একটা জায়গায় নিয়ে গেছে, যার ফলে আমেরিকা আসলে একটা ধরনের বিপদে পড়েছে। কি বিপদে পড়েছে, তার চীনের এই নিজেরটা তো তুলতেই পারছে না, আবার তার এই যে চীন থেকে ওই খনিজটাও তার লাগছে। এখন কিভাবে নেবেন, চীন তো দেবে না। এখন চীনকে বাধ্য করছে, শুল্ক 100 করছে, 150 করছে, এবং ট্রাম্প যেহেতু বসে আছে এটা 200 হতে পারে। সেই ক্ষেত্রে 200 ধরেন, আপনি যদি 100-র উপরে নিয়ে যান, চীন চাপে পড়বে, 150-তে নিলে চীন আরও চাপে পড়বে। সেখানে চিন্তা করছে এই শুল্ক দিয়ে যদি তার প্রাকৃতিক যে খনিজ সম্পদটাকে সেটা যদি পায়। বিপদটা আসলে আপনি যেটা বলছিলেন, বিপদটা আসলে আমেরিকার, বিপদটা কিন্তু চীনের না। এখন আমেরিকা এমন এক অবস্থা হচ্ছে, এখন থ্রেড দিয়ে দেখছে, পরে হয়তো বুঝিয়ে বলবে যে আমার এই জিনিসটা লাগবে, কিন্তু চীন আসলে এই আমেরিকার দুর্বলতাটা একদম ধরে ফেলেছে। আচ্ছা, এই সফরে আরো তার সাথে আপনার জাপানের একটা সফর আছে, দক্ষিণ কোরিয়া সফরে যাবেন, এবং ইন্টারেস্টিং হচ্ছে উত্তর কোরিয়া উনি স্বীকৃতি দিয়ে, উনি তো এক্স হ্যান্ডেল করে টোটাল, যেটাকে বলে ট্রুথ সোশ্যাল যেটা আছে, ওখানে উনি কিমের প্রশংসা করে এবং তার সাথে দেখা করতেও পারেন। আপনার মনে আছে এই আসিয়ান সম্মেলনের ঠিক 2 দিন আগে কিন্তু কিম জং উন আপনার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিষ্ঠা করে একটা জানান দিয়েছে। যদিও চীন তার বন্ধু, কিন্তু এর কাছে তো ক্ষেপণাস্ত্র ছাড়া কিছু নেই, এবং ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জগুলো সব হচ্ছে এই পুরা সারাউন্ডিংয়ে যত মার্কিন বেস রয়েছে, ফ্লিট রয়েছে, তার রেঞ্জের মধ্যে। সবসময় আপনি দেখবেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া বানায় না, সব হচ্ছে মাঝারি আর স্বল্প আশেপাশের। তার কোরিয়া তো ভয় থাকে, এই জন্য। এবং 2019 সালের পরে এটাই হবে কিন্তু প্রথম বৈঠক ট্রাম্প এবং কিম জং উনের সঙ্গে। আরেকটা কথা আমি বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, সেটা হচ্ছে মোদি যে কোনো কারণে হোক ট্রাম্পের মুখোমুখি হতে চায়, কারণ হচ্ছে মোদি আপনার নিজের ইকোনমিটা এখন মেড ইন ইন্ডিয়া থেকে মেক ইন ইন্ডিয়া চলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে ভারত থেকে তেল কমিয়েছে, ভারত কিন্তু রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু একটা ব্যালেন্স রাখতে চাচ্ছে। এই মুহূর্তে মোদি কি ইনডিসিশনে ভুগছে, এই কারণে উনি গেলেন না, নাকি
কিছু এটা নিয়ে যদি আসলে বিষয়টা হচ্ছে আপনি প্রথমত হচ্ছে আপনি আপনার প্রতিপক্ষ বা আপনার আপনার যে কাউন্টার পার্ট যার সাথে আপনি আপনি যাকে ধরেই আপনি আপনার পলিসি মেকিং করবেন, যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো নেবেন, সেটা কিন্তু বিশাল একটা বিষয়। সেখানে কিন্তু ট্রাম্পকে আপনি স্থির কোনো মানে কোনো বিষয়বস্তু হিসেবে আমরা ধরতে পারছি না। সেখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, শুধু চীন, মোদি, রাশিয়া, তিনটি দেশে কিন্তু এক ধরনের ট্রাম্প কিন্তু একটা ইনডিসিশনে থাকেন। এটা দেখে বোঝা যাচ্ছে, কারণ ট্রাম্পের কোনো কিছুই কিন্তু সুনির্দিষ্টভাবে একই থাকছে না, মানে ঘুরে যাচ্ছে। আপনার মোদির কথা যেটা বলছেন, মোদির প্রসঙ্গ আসতে গিয়ে আমার কাছে যেটা মনে হলো, আপনি হয়তো বলছেন মোদি তেল আমদানিটা অপরিশোধিত তেল আমদানি রাশিয়া থেকে কমাচ্ছে, চীনও কিন্তু একটা বলছে। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, প্রায় ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 2 থেকে 2.5 বছর পর আমরা জানতে পারছি যে থার্ড পার্টি দিয়ে কিভাবে রাশিয়া তেলগুলো বিক্রি করছে। 3 বছর কিন্তু রাশিয়া বাণিজ্য করে ফেলেছে। এই যে আসলে এই যে এখন চীন কিনছেন না বা ভারত কমিয়ে দিয়েছে, এটা নিশ্চয়ই আপনি হয়তো আমরা 3 বছর পর 2 বছর পর আবার জানতে পারবো। আমরা সবসময় এই জিনিসটা মোটা দাগে বিশ্বাস আমরা জানি যে রাশিয়ার পাশ থেকে আসলে ভারত আসলে কখনো সরবে না। হ্যাঁ, তার যে রাজনৈতিক চরিত্র, যে পররাষ্ট্রনীতি, সেখানে কিন্তু মানে হয়তো লিখিত না, বাট এটা কিন্তু এটা আমরা দেখে আসছি এবং সব সরকারই এটা মেনে চলে। হ্যাঁ, মেনে চলে। সেটা চীন হয়তো ডিপ্লোমেসির ক্ষেত্রে হয়তো সামনে পিছনে হতে পারে, কিন্তু ভারত তার নিজস্ব স্ট্যান্ড ধরে রাখে। এবং এই একটা কারণে হয়তো ট্রাম্পের, যেহেতু এটা আরেকখানে নির্ধারিত পূর্ব নির্ধারিত বৈঠকও না, এটা সাইডলাইন বৈঠক হতো, আর যদি বৈঠকটা হতো, হ্যাঁ, সেখানে হয়তো ওই বৈঠকটা এড়িয়ে গেলেন। কারণ এই বিষয়গুলো এখনো পর্যন্ত ট্রাম্পের দিক থেকে বা ট্রাম্প প্রশাসনের দিক থেকে এখনো সুনির্দিষ্ট করা হয়নি। এইখানে রোলটা আসলে ইন্ডিয়ার সাথে শুল্কতে কোথায় যাবে। এখন মোদি প্রশাসন যখন ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ওই ধরনের কোনো মেসেজ পাচ্ছে না যে আসলে ভারতের দিকে কি ট্রিটমেন্টটা দিবে, ভারতকে নিয়ে কি ধরনের সিদ্ধান্তে যাবে, সেই মেসেজটা না পাওয়ার জন্য উনি কিন্তু আরেকটা দেশের সাথে সম্পর্ক বন্ধ করে দিতে পারেন। ইন্ডিয়ান পলিসি, এবং আমরা যেটা জানি যে উনি আসলে একটা জিনিস চাইছেন, যে একটা সুনির্দিষ্ট যদি উনি একটা রূপরেখা পান যে আমেরিকা কি করতে চাচ্ছে, তখন উনি হচ্ছে আসলে তার দেশের পক্ষ থেকে তার এই সিদ্ধান্তগুলো, বাণিজ্যিক সিদ্ধান্তগুলো পররাষ্ট্রনীতির সিদ্ধান্তগুলো নেওয়ার সম্ভব সুযোগ থাকে। এখন ওই যে আমরা যে কথাটা বলছি যে ট্রাম্পকে আসলে এখনো এক্সাম করতে পারছেন না, ট্রাম্প আসলে কি করতে চাইছেন। কারণ একটা বড় বিষয় হচ্ছে কিন্তু মোদী সরকারকে কিন্তু আবার ভারতকে মানে আপনার আভ্যন্তরীণ যে রাজনীতি, সেখানে কিন্তু আবার জবাবদিহি করতে হবে। সেখানে যে শুধুমাত্র একটা জিনিস উনি সাইন করে চলে আসলেন বা মেনে নিলেন, খুবই সেন্সিটিভ বিষয়টা। কারণ যেহেতু আমরা জানি যে ভারতের রাজনীতির মধ্যে বিরোধী দলগুলো হয়তো অনেক বছর ধরেই বিজেপি ক্ষমতায়, কিন্তু তারপরে কিন্তু ওরা খুবই সমালোচনার একটা জায়গা, এবং ওনাদের দেখবেন কিছু কোনো সমস্যা হলে কিন্তু সর্বদলীয় বৈঠক ডাকে, ওখানে কিন্তু জবাবদিহি করতে হচ্ছে। আপনার কাছে চট করে একটু ছোট্ট জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এটা আমরা কয়েকদিন ধরে দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য নিয়ে কানাডা একটা বৈঠক হওয়ার কথা ছিল। এমনিতে কানাডার সাথে সবসময় একটা উষ্ণ গরম সম্পর্ক থাকে, মানে এটা আরো বেড়েছে আসলে এর পরে, ট্রাম্প আসার পরে আরো উত্তপ্ত হয়েছে। সে কারণে একটা রিগান 1987 সালে একটা বক্তব্য দিয়েছিল শ্রমিকদের পক্ষে। ওনাকেও শ্রমিকদের পক্ষেরই প্রেসিডেন্ট বলা হতো। ওইটাকে বিজ্ঞাপন ইস্যু করে ওই আপনার শুল্কের এটা এখন যেটা দেখা গেল যে 10% শুল্ক করে, এটা ট্রাম্পের কি আরেকটা খালখেয়ামির। এটা খুবই আসলে মানে হাস্যকর একটা বিষয়, এই কারণে যে আসলে পররাষ্ট্রনীতি বা আপনি অন্য একটা দেশের সাথে ডিপ্লোমেসি বা কূটনীতিক পর্যায়ে কখনো এই ধরনের হুটহাট ইচ্ছা করে এবং ছেলে মানুষ শিশু যুক্ত মানে কি বলবো, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। কারণ হচ্ছে আপনি আমাকে কেন 10% শুল্ক দিলেন? আপনার সাথে শুল্কগুলো বুঝি বাণিজ্যিক ক্ষেত্রে, আপনি আপনার সাথে আমার ট্রেড হবে, বাণিজ্য হবে, সেখান থেকে আমরা শুল্ক নির্ধারণ করি। চীনের সাথে আপনার সাথে বাণিজ্যের সমস্যা, খনিজের সমস্যা, ওই জন্য শুল্কটা দেওয়া হচ্ছে। এখানে শুল্কটা কেন দেওয়া হলেন? যে উনি একটা বিকৃত করেছে এই অভিযোগে। আসলে এই পর্যায়ে এই লেভেলে এই ধরনের অভিযোগ তুলে কখনো কাউকে শুল্ক দেওয়া হয়েছে কিনা প্রথমবার, এইটাও আসলে একটা রেকর্ডের খাতায় জায়গা করে নিচ্ছে বলে আমার মনে হয়। যে এটাও আসলে রেকর্ড হয়ে গেল যে একজন প্রাক্তন প্রেসিডেন্টকে বক্তব্য বিকৃত করেছে বা করেনি, এটা তো কানাডার ভাষাও বলতে পারবে, কানাডার গভর্নমেন্টে বলতে পারবে যে আসলে তারা বিকৃত করেছে করেনি। কিন্তু অভিযোগটার প্রেক্ষিতে আপনি যে শাস্তিটা দিলেন, যে পরিমাণ পদক্ষেপটা নিলেন, এই ধরনের পদক্ষেপ বিশ্বে আদৌ ঘটেছে কিনা আমার কাছে মনে হচ্ছে এটা খুবই বিরল। মানে এটা এই ধরনের এটা এরকম হয় যে ধরেন পাড়া মহল্লায় হতে পারে, কাউকে জরিমানা করতে পারে, রাষ্ট্রীয় ক্ষেত্রেও আসলে এই ধরনের মানে হয় খুব, কিন্তু যখন দুইটি
মানে দুইটা টপ কান্ট্রি, দুইটা পার্শ্ববর্তী দেশ, দুইজনই একটা ক্ষমতাধর, দুইজনই একটা জায়গায় অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ, তখন এই ধরনের সিদ্ধান্তগুলো আমার কাছে ছেলে মানুষই মনে হচ্ছে। মনে হচ্ছে। আচ্ছা, আমরা আপনার শুল্ক যুদ্ধ থেকে সরাসরি যুদ্ধের ধারে কাছে চলে যায়। আপনারা জানেন যে সম্প্রতি তুরস্ক নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, সেটা হচ্ছে রকেট সান, যা গত এক দশকে দেশটির সামরিক আত্মনির্ভরতার প্রতীক। আমরা জানি যে ড্রোনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই হচ্ছে তুরস্কের স্থান, এবং তুরস্কের ড্রোন ব্যবহার হচ্ছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করছে, এটা একদম ওপেনলি। আর এখন দেখা যায় তারা ক্ষেপণাস্ত্রগুলো উন্নত করছে। এর কারণে আপনার যেটা হচ্ছে প্রতিবেশী ও বৈশ্বিক প্রতিক্রিয়া আসছে। তুরস্ক তার নিজের সক্ষমতা জানানো দিল। এই নিয়ে যদি আপনি কিছু, এখন তুরস্কের আসলে অবস্থানটা যদি আমরা জানি, যে সেটা হচ্ছে তুরস্ক ধরেন আপনার একটা জায়গার মধ্যে তুরস্কের আমরা ইউরোপের মধ্যে তুরস্কের যে অবস্থা, যে আপনি বলছেন যে ওনাদের ক্ষেপণাস্ত্র দিয়ে বা ড্রোন দিয়ে তার নিজের শক্তি জানান দিচ্ছে, তুরস্কের জন্য আসলে পজিশনটা একটু জটিল। মানে এই কারণে জটিল বলছে, এই কারণে তুরস্কের ইউরোপের কান্ট্রিগুলোর সাথে বা নেটোভুক্ত দেশগুলোর সাথে বা ইউএস এর সাথে, যদিও তুরস্ক আপনার ইয়ের মধ্যে থাকে, এশিয়া কিছুটা পরে, হ্যাঁ কিছু পরে আপনার যে ইউরোপের দাঁড়িয়ে, কিন্তু ঝামেলাটা হচ্ছে তার কে আসলে ঠিক গ্রহণ করে আবার গ্রহণ করে। এই জন্য 40 বছর ধরে ন্যাটো সদস্যতা ঝুলে আছে, বলতে পারেন। তাকে আসলে মেনে নেয় আবার মেনে নেয় না। এখন তুরস্কের একটা সমস্যা হচ্ছে, তুরস্ক মুসলিম কান্ট্রি হওয়ার কারণে ইউরোপিয়ান কান্ট্রিগুলো একটা কেমন যেটা মানে অন্যদের বিরুদ্ধে, মানে স্বাভাবিকভাবে আমরা দেখি যে ইউরোপের কান্ট্রিগুলোর একটা তো নিজস্ব নীতি থাকে, নীতির মধ্যে আছে তারা আসলে সহজে অন্য আরেকজনকে গ্রহণ করতে চায় না। যে বলে কখনো রাশিয়া পড়ছে, কখনো তুরস্ক পড়ছে। হ্যাঁ, এই কিন্তু তুরস্ক এই জায়গায় খুব বলিষ্ঠ। তুরস্ক নিজেকে একটা পজিশনে নিয়ে গেছে, একটা সেটা অর্থনৈতিকভাবে হোক, সেটা শিক্ষা হোক, এবং সেটা এখন বর্তমানে যে এই যুদ্ধের ক্ষেত্রে, অস্ত্রের ক্ষেত্রে আপনি যেটা বলছেন, এতটাই ডেভেলপ করেছে তুরস্ক। এখন তুরস্ক ইউক্রেন যুদ্ধে অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, আচ্ছা দাদা, আপনাকে ধন্যবাদ এত সুন্দর বিশ্লেষণ করার জন্য। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আমাদের যে অনুষ্ঠানগুলো হয় এগুলা আপনারা দেখছেন, কমেন্ট করছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেশি বেশি চ্যানেলটি দেখুন, এখানে কিছু জানতে চাইলে আমাদের কমেন্টে লিখুন, আর আমরা অনুষ্ঠানটা আরও কিভাবে ভালো করতে পারি সে বিষয়ে আমাদের পরামর্শ দেন। আর বরাবরের মধ্যে আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার হাজির হব একই চ্যানেলে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।